নিউ ইয়র্কের জ্যাকসনের থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিদ্দিন। থাকে সেসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে এই ফয়সাল করিম দাউদ কি একজন প্রফেশনাল শুটার? অথচ পত্রিকায় তার যে পরিচয় বেরিয়ে আসছে সেখানে জানা যাচ্ছে যে এই ব্যক্তির একটা আইটি ফার্ম পর্যন্ত ছিল। একজন প্রফেশনাল শুটারের বাবা মা ভাই বোন এরকম আত্মীয় স্বজন পরিবার পরিজন খুঁজে পাওয়া কি এত সহজ হওয়ার কথা? এবং তিনি কি সত্যি এমন একটা হত্যা প্রচেষ্টার পর তার বাবা মায়ের সঙ্গে দেখা করতে যাবেন? মানে যেটা এখন পত্রিকায় পড়ছি যে তারা বলেছেন যে তারপর বাবা মা তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করেন। এমন ঘটনা কি একজন প্রফেশনাল শুটারের ক্ষেত্রে ঘটবার কথা? বাংলাদেশে ওসমান হাদির ওপর গুলির ঘটনার পর এক সপ্তাহ পার হলো। গত শুক্রবার ওসমান হাদিকে দিনে দুপুরে প্রকাশ্যে জুম্মার নামাজের পর তিনি রিকশা দিয়ে যখন যাচ্ছিলেন তখন বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুজন যুবক এসে একজন যুবক তার দিকে গুলি ছোড়েন। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার কিছুক্ষণের মধ্যেই সরকারের একজন উপদেষ্টা, প্রভাবশালী উপদেষ্টা, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী স্ট্যাটাস দিয়ে বলেন যে ওসমান হাদিকে একটা ভারতীয় নাম্বার থেকে বহুবার হুমকি দেওয়া হয়েছিল। আজকের হামলা সেই উদ্বেগকেই আরো স্পষ্ট করে দিল। মোস্তফা সরোয়ার ফারুকী অবশ্য তার ফেসবুক স্ট্যাটাসে জানান না যে কিভাবে তিনি জানলেন যে একটা সুনির্দিষ্ট ভারতীয় নম্বর থেকেই ওসমান হাদিকে বারবার ফোন করে হুমকি দেওয়া হচ্ছিল এবং সরকার কেন এখন সেই নাম্বারটি, মানে যদি উপদেষ্টা জেনে থাকেন তিনি কি বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছিলেন যে এ বিষয়ে গুরুত্বের সঙ্গে ব্যবস্থা নিতে হবে? তার কাছে কি সেই নাম্বার আছে? ওসমান হাদির ফোন খুঁজলে তো সেই নম্বরটি পাওয়ার কথা। সেই বিষয়ে কি কোনো অনুসন্ধান জানানো হয়েছে? এর আগে শেখ হাসিনার বিচারের রায়ের আগে 14ই নভেম্বর কিন্তু ওসমান হাদি একটা স্ট্যাটাস দিয়ে লিখেছিলেন যে 30টি বিভিন্ন দেশের নাম্বার থেকে তার কাছে টেক্সট আসছে, কল আসছে, যেখানে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, তার পরিবার পরিজনের উপর নজর রাখার কথা হচ্ছে, তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ এসবের হুমকি পর্যন্ত আসছে। কিন্তু মোস্তফা সরোয়ার ফারুকী যে একটা ভারতীয় নম্বরের কথা বললেন সেটা তিনি কিসের ভিত্তিতে বললেন? ওসমান হাদির ওপর গুলিবর্ষণের 24 ঘন্টা পার হওয়ার আগেই ইন্টারনেটে প্রাপ্ত তথ্যাবলী বিশ্লেষণ করে এবং ওসমান হাদির ইনকিলাব কালচারাল সেন্টারের সিসিটিভি আর ওই যখন গুলি চালানো হয়েছে সে সময়কার সিসিটিভি ফুটেজ সহ নানা প্রাপ্ত তথ্যাদি বিশ্লেষণ করে একটি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট এবং যুক্তরাজ্য প্রবাসী আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের তারা মিলে বের করে ফেলেন যে ওসমান হাদির ওপর যিনি গুলি চালিয়েছেন তিনি একজন ছাত্রলীগ কর্মী, ছাত্রলীগের এক নেতা এবং সেই ব্যক্তিটি ফয়সাল করিম দাউদ নামের এই ব্যক্তিটিকে ইউনূস সরকারের আমলে শেখ হাসিনার পতনের পর এই ছাত্রলীগ নেতা নভেম্বর মাসে অস্ত্রসহ ডাকাতি করতে গিয়ে আদাবরে এক প্রতিষ্ঠানে ধরা পড়েছিলেন এবং অস্ত্রসহ ডাকাতির অভিযোগে তাকে ধরবার পরেও তিনি 1 মাসেরও কম সময়ে জামিন পেয়ে যান। জুলকারনাইন সায়ের তখনই জানিয়ে দেন যে এই তরুণ যেমন আদাবর থানা ছাত্রলীগেরই পদাধিকারী ছিলেন ঠিক তেমনি আদাবরেই তিনি এই ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছিলেন, অথচ তিনি মুক্তি পেয়ে যান। রহস্যময় ব্যাপার হচ্ছে এই নিয়ে এত এত আলাপ হয়েছে কিন্তু কি করে অস্ত্র মামলার আসামি কার কার যোগসাজশে এমন ভাবে ছাড়া পেয়ে গেল তাতে না আমরা ইনকিলাব মঞ্চ, হাদির সহযোগী সহকারী সহকর্মীদের কোনো ক্ষোভ দেখতে পাই, না এ বিষয়ে সরকারের কোনো ব্যাখ্যা পাওয়া যায়। সরকারের তরফ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস বিজয় দিবসের জাতির উদ্দেশ্যে ভাষণে যেমন আগেও বলে রেখেছিলেন যে তিনি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে ওসমান হাদির হত্যা প্রচেষ্টাকারীকে ধরবার নির্দেশ দিয়েছেন, কিন্তু হত্যা প্রচেষ্টাকারী দুই যুবকই, মানে যে মোটরসাইকেল চালাচ্ছিল সেও এবং যে গুলি চালালো সেই ফয়সালও, দুজনেই শুক্রবার রাতের মধ্যেই সীমান্ত পাড়ি দিয়ে ভারতের পৌঁছে গেছেন। এই খবরটিও জানতে হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই জুলকারনাইন সায়ের যুক্তরাজ্য প্রবাসী এই সাংবাদিকের কাছ থেকে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি জুলকারনাইন সায়ের সঙ্গে কোনো যোগাযোগ করছেন যে তিনি কি করে এতটা নিশ্চিত হয়ে বলছেন যে এই হত্যা প্রচেষ্টাকারীরা দুজনেই, মোটরসাইকেল চালক এবং হত্যা প্রচেষ্টাকারী দুজনেই সীমান্ত পাড়ি দিয়ে ভারত চলে গেছেন? কিন্তু সরকার তাহলে সেটা স্বীকার করছে না কেন এবং সেটা জানাচ্ছে না কেন? ওখানেই বা রহস্য করছে কেন? কিন্তু সরকারও যে সে সন্দেহ করে তার প্রমাণ হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু ভারতের হাই কমিশনার প্রণয় বর্মাকে মন্ত্রণালয়ে তলব করে অনুরোধ করেছে যে যাতে হাদিরকে হত্যা প্রচেষ্টাকারীরা বাংলাদেশের সীমান্ত পেরিয়ে ভারত পৌঁছে গেলে ভারত দ্রুত সময়ে তাদের গ্রেফতার করে ফেরত দেয় এবং সেটা নিয়েই এখন সবচেয়ে বেশি ক্ষোভ হাদির সহকর্মী সহযাত্রী জুলাই আগস্ট আন্দোলনের তরুণদের, যে ভারত হাদির হত্যা প্রচেষ্টাকারীকে আশ্রয় দিয়েছে। কিন্তু কেউ প্রশ্ন তুলছেন না যে বাংলাদেশের সরকার কি করে এমন একটা হাই প্রোফাইল ঘটনার পর সীমান্তে যথাযথ নিরাপত্তা জোরদার করতে পারলো না? কিভাবে এ দুজন যানবাহনের পর যানবাহন পাল্টে ঢাকা থেকে সীমান্ত পর্যন্ত গিয়ে ময়মনসিংহ সীমান্ত দিয়ে পার হয়ে গেলেন? মানে সরকার যে কি করতে পারতো এক্ষেত্রে সেটার সবচেয়ে বড় প্রমাণ কিন্তু সরকারই দিয়েছে। যখন জানা গেল
একেবারে নিশ্চিত করে জুলকারনাইন স্যার বলছেন যে তিনি তিনি একেবারে শতভাগ নিশ্চিত যে হত্যা প্রচেষ্টাকারী দুজনই ভারত পালিয়ে গেছেন। তখন সরকার অবৈধ পথে ভারতে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছেন। এ দুজন রীতিমতো হালুয়াঘাট, ধোবাউড়া, শেরপুর এলাকায় সীমান্ত দিয়ে অবৈধ পথে লোকজন এবং মালামাল পারাপারের সিন্ডিকেটটা নিয়ন্ত্রণ করে। সেই অভিযোগে মানে পুলিশের কাছে তার মানে এখন রীতিমতো খবর আছে যে ওই সীমান্ত দিয়েই পাড়ি দিয়েছে, কিন্তু সরকার এখনো স্বীকার করছে না যে হাদির হত্যা প্রচেষ্টাকারীরা পালিয়ে গেছে। যে কারণে পুলিশ কিনা হালুয়াঘাট, ধোবাউড়া, শেরপুর এলাকার সীমান্ত দিয়ে যারা পারাপার করেন সবসময় এবং যারা ওই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন ওই দুজনকে গ্রেফতার করে এনেছে। এখন এই গ্রেফতারটা পুলিশ আগে করলো না কেন? পুলিশের কাছে যদি হালুয়াঘাট, ধোবাউড়া, শেরপুরে কারা এই পারাপার করে এই তথ্য থাকে, নিশ্চিতভাবে বাংলাদেশের সকল সীমান্ত পথ দিয়ে যারা অপরাধীদের পারাপার করে, মালামাল পারাপার করে, সেই চোরাচালানকারী এবং মানুষ পারাপারকারী ব্যক্তিদের খবর তো তার মানে সারা বাংলাদেশের সকল সীমান্ত দিয়ে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ছিল। সেই গ্রেফতারগুলো আগে করা হলো না কেন? এই রহস্য ভেদ হয় না। এই প্রশ্ন অবশ্যই মনে জাগে যে 2024-এর আগস্টের পর থেকে তো আওয়ামী লীগের নেতা, কর্মী, সমর্থকরা যেমন তেমনি সেনাবাহিনীর শীর্ষস্থানীয় জেনারেলেরা যাদের বিরুদ্ধে মামলা হচ্ছিল, যাদের বিরুদ্ধে নানা রকম অভিযোগ আসছিল, তারা তো সীমান্ত পাড়ি দিয়ে ভারত চলে গেছেন। তার মানে এই দুই ব্যক্তি সহ বিভিন্ন সীমান্তে এসব সিন্ডিকেট, সীমান্ত দিয়ে অবৈধ পথে লোক চলাচল এবং মালামাল পারাপার যারা নিশ্চিত করেন এবং সেসব সিন্ডিকেট যারা কন্ট্রোল করেন, নিয়ন্ত্রণ করেন, ওই ব্যক্তিরা তার মানে এই কাজগুলো অবাধে করে যাচ্ছিলেন। এতদিন পর হঠাৎ করে দুজনকে গ্রেফতার করে আনলো পুলিশ। এই প্রশ্নগুলোর উত্তর তো সরকারকে গুরুত্বের সঙ্গে দিতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী কি যথাযথ তদন্ত করছে, নাকি একটা রোমহর্ষক গল্প তৈরির চেষ্টা করছে? মানে আমরা প্রতিদিন খবর পাচ্ছি পুলিশ হাদির ওপর হামলাকারী এই ফাইসালের স্ত্রী, শ্যালক, বান্ধবী সকলকে গ্রেফতার করে ফেলেছে। যেই রেন্টেকারের ব্যবসায়ী তাকে গাড়ি দিয়েছে তাকে গ্রেফতার করা হয়েছে, সকলকে গ্রেফতার করে ফেলেছে, সকলকে রিমান্ডে নিয়ে নিয়েছে। কিন্তু ওই যে ফাইসাল যে কিনা এই হত্যা প্রচেষ্টা চালালো এবং তার মোটরসাইকেল চালক, এ দুজনকে পালিয়ে যেতে সাহায্য করেছে। এখন পুলিশের কাছ থেকে আমরা নানা রকম রোমহর্ষক গল্প শুনছি। মানে গল্পের মধ্যে অনেক রসালো এলিমেন্ট যুক্ত হচ্ছে। যেমন ধরেন প্রতিদিন খবর উঠছে প্রেমিকাকে সঙ্গে নিয়ে হাদিকে খুনের ছক কষেন শুটার ফয়সাল। সেখানে আমরা জানতে পারি যে তার প্রেমিকা মারিয়া আক্তার লিমাকে নিয়ে ফয়সাল করিম ওরফে দাউদ খান একটা রিসর্টে বসে কিভাবে খুন করবেন এই পরিকল্পনা করেন। সাভারের ওই রিসর্টে গিয়েও তদন্ত চালিয়ে এসেছে গোয়েন্দা বাহিনী। গোয়েন্দা পুলিশের তৎপরতায় এরই মধ্যে মা বাবাকে ধরে ফেলা হয়েছে ফয়সাল করিমের, এবং সংবাদ মাধ্যমগুলো খবর দিচ্ছে যে শুটার ফয়সালের বাবা মা দায় স্বীকার করেছেন, তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং তারা এই যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সেখানে 164 ধারায়, মানে সেই 164 ধারায় তো কতভাবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করা যায়, সেখানে তারা বলেছেন যে তারা অভিযুক্তদের পালিয়ে যেতে সহযোগিতা করেছেন এবং ব্যবহৃত অস্ত্র গোপন করতেও সহায়তা করেছেন। এবং রীতিমতো পুলিশ দাবি করছে যে ফয়সালের ব্যবহৃত গুলি এবং ম্যাগাজিন নাকি সে উপর থেকে, বোনের বাসার উপর থেকে নিচে ফেলে দিয়েছিল এবং পুলিশ 2-3 দিন পরে, মানে কয়েকদিন বাদে বোনের বাসা পর্যন্ত হাজির হয়ে তখনও সেখানে গুলি আর ম্যাগাজিন খুঁজে পেয়েছে। অন্যদিকে আবার ব্যবহৃত অস্ত্র খুঁজে পেয়েছে নরসিংদীর এক বিলে। এখন পুলিশ এই সূত্রগুলো মিলিয়ে আমাদের বলছে না যে ওসমান হাদির মাথা থেকে কি বুলেট বের করা গেছে, বা যে বুলেটটি বলা হয়েছে যে একদিক দিয়ে ঢুকে আরেক দিকে বেরিয়ে গেছে, সেই বুলেটটি কি তারা সংগ্রহ করতে পেরেছিল, সেই সংগৃহীত বুলেটের সঙ্গে কি এই অস্ত্র মিলিয়ে দেখা হয়েছে? খবরে এসব বিস্তারিত পাওয়া যায় না। কটি গুলি করা হয়েছিল ওসমান হাদিকে সেটাও জানা যায় না। এমনকি অনেকে এখন এই প্রশ্নও তুলছেন যে সিসিটিভি ফুটেজ দেখে যারা এসবে অভিজ্ঞ তারা প্রশ্ন তুলছেন যে সিসিটিভি ফুটেজে চলন্ত রিকশায় থাকা হাদির পাশ দিয়ে চলন্ত মোটরসাইকেল দিয়ে যেদিক দিয়ে এই হত্যা প্রচেষ্টাকারীরা যাচ্ছেন বলে দেখা যাচ্ছে সিসিটিভিতে, তাতে সেখান থেকে ফয়সাল গুলি করলে সেই গুলি হাদির মাথার যেদিকে লেগেছে সেদিকে লাগবার কথা কিনা। এমনকি আমি দেখছিলাম গোলাম মাওলা রনি, তিনি তার ছাত্র জীবনে তার একই মিছিলে থাকা ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা বর্ণনা করে এমন বলছিলেন যে তিনি বারবার সিসিটিভি ফুটেজ দেখে তারও এই সন্দেহ হয়েছে যে এভাবে গুলিটা করা সম্ভব কিনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে এই প্রশ্ন তুলছেন। এমনকি হাদির শুভাকাঙ্ক্ষী অত্যন্ত ঘনিষ্ঠ জন পিনাকি ভট্টাচার্য, তিনি কিন্তু হাদির ওপর হামলার প্রথম দিনে এই প্রশ্ন করেছিলেন যে তিনি নিজে একজন অত্যন্ত দক্ষ শুটার, কিন্তু তিনি বুঝে পাচ্ছেন না যে কি করে চলন্ত মোটরসাইকেল থেকে চলন্ত রিকশায় হাদিকে গুলি করে এমন নিখুঁত নিশানায় গুলি করা সম্ভব। এখন
প্রফেশনাল শুটারের প্রশ্ন এসেছে। প্রফেশনাল শুটারদেরকে ষড়যন্ত্রকারীরা নিয়োগ করছে, সে কথা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যমুনায় ডেকে 3 রাজনৈতিক দলকে, জামাত, বিএনপি এবং এনসিপি কেও বলেছেন। তাহলে এই ফয়সাল করিম দাউদ কি একজন প্রফেশনাল শুটার? অথচ পত্রিকায় তার যে পরিচয় বেরিয়ে আসছে সেখানে জানা যাচ্ছে যে এই ব্যক্তির একটা আইটি ফার্ম পর্যন্ত ছিল। একজন প্রফেশনাল শুটারের বাবা, মা, ভাই, বোন, এরকম আত্মীয় স্বজন, পরিবার পরিজন খুঁজে পাওয়া কি এত সহজ হওয়ার কথা? এবং তিনি কি সত্যি এমন একটা হত্যা প্রচেষ্টার পর তার বাবা মায়ের সঙ্গে দেখা করতে যাবেন? মানে যেটা এখন পত্রিকায় পড়ছি যে তারা বলেছেন যে তারপর বাবা মা তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করেন, এমন ঘটনা কি একজন প্রফেশনাল শুটারের ক্ষেত্রে ঘটবার কথা? আর সবচেয়ে যে রহস্য এখন পর্যন্ত ভেদ হলো না, সেটা হচ্ছে হাদিকে যেদিন গুলি করা হলো সেদিনই হাদির ইনকিলাব মঞ্চের সহকর্মীরা বললেন সংবাদ মাধ্যমকে যে যারা গুলি করেছেন তারা কয়েক সপ্তাহ ধরেই হাদির সঙ্গে নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছিলেন এবং তারা সবসময় মাস্ক পরে থাকতেন, কাজেই তারা কেউ তার চেহারা চেনেন না। অথচ যুক্তরাজ্যে বসে এবং সম্ভবত অন্য কোনো দেশে বসেই দ্য ডিসেন্ট ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান আর জুলকারনাইন সাহেব বের করে ফেললেন ইনকিলাব কালচারাল সেন্টারের সিসিটিভি ফুটেজে হাদির একেবারে পাশে বসে আছেন এই ফয়সাল, যিনি কিনা একজন ছাত্রলীগ নেতা। কাজেই অনেক প্রশ্নের উত্তর মেলে নাই এখন পর্যন্ত। রহস্য ক্রমাগত ঘনীভূত হচ্ছে। আসলে কারা হামলা চালালো, তাদের এই প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।